মাতারবাড়ি বন্দর প্রকল্পে ব্যয় বাড়ল ৬,৫০০ কোটি টাকা। একনেকে ২৪,৫০০ কোটি টাকায় ৪ প্রকল্প অনুমোদন, অপচয় কমানোর জোর। ৪ হাত বদলে মুরগির দাম বাড়ে কমপক্ষে ৩০ টাকা। বেঁধে দেয়া দামে না মেলার অজুহাতে বন্ধ কাপ্তান বাজারে ডিম পট্টি। দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চৌকি। এবং মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন মার্কিন 2 জীববিজ্ঞানী। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ব্যয় বাড়ল ৬,৫০০ কোটি টাকা। এছাড়া ঢাকা রংপুর মহাসড়কে ব্যয় বেড়েছে প্রায় ৩৭৭ কোটি টাকা। একনেক সভা শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরের প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার কার্যালয়ে চলতি অর্থ বছরে ৩য় একনেক সভা অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি জানান, একনেক সভায় ২৪,৫০০ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ সময় তিনি বলেন, সহজ শর্তে মিলছে বলেই বিদেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে। অপচয় কমানোর উপর অন্তর্বর্তী সরকার জোর দিচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। যে প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলো অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি বা নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে এগুলোর পরিকল্পনা করতে হতো না। যেইভাবে যেই কাঠামোতে আছে, কোনো রাস্তা, কোনো কিছু যেভাবে যেই জায়গা দিয়ে গেছে, সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে। এইসবের জন্য ওই প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে চলতি অর্থবছরের ৩য় একনেক সভা শেষে সংবাদ সম্মেলন করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন যে 4টি প্রকল্পের মধ্যে নতুন কয়টি এবং ব্যয় বাড়ানো হয়েছে কয়টিতে? ধন্যবাদ শাফিন। 4টি প্রকল্পের মধ্যে 2টি নতুন প্রকল্প আর বাকি 2টি পুরনো প্রকল্প, এই 2টিতে ব্যয় বেড়েছে। বাকি 2টি প্রকল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত প্রকল্প। একটু বলে রাখি যে মাতারবাড়ি বন্দর উন্নয়ন যে প্রকল্পটি, সেই প্রকল্পটির সেই অর্থে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি, কিন্তু সেই প্রকল্পের ব্যয় আজকের একনেক সভায় কিন্তু ৬,৫০০ কোটি টাকার মতো বেড়ে গেছে। আমরা দেখেছি যে এটি মোটা দাগে 3য় ধাপে এই প্রকল্পটির ব্যয় বেড়েছে, অর্থাৎ 2টি সংশোধন হয়েছে এই প্রকল্পটিতে। প্রথমবার এই প্রকল্পে 10,000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর 7,000 কোটি টাকা বাড়ানোর পরে 17,000 কোটি টাকা এই প্রকল্পের ব্যয় ছিল। সেখানে আমরা যেই প্রকল্পের যে নথি আছে, সেই নথি বিশ্লেষণ করে আমরা যতটুকু দেখছি যে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে টাকা খরচ হয়েছে মাত্র 4%, 17,000 কোটি টাকা থেকে। অর্থাৎ সেই অর্থে বোঝা যায় যে আসলে তেমন কোনো কাজ কিন্তু সেই প্রকল্পে শুরু হয়নি। কিন্তু এই প্রকল্পের কাজ শুরু না হতেই আজকের একনেকে কিন্তু আরও 6,500 কোটি টাকা, মোট 24,000 কোটি টাকার মতো এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে। আরেকটি প্রকল্পের কথা একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে ঢাকা থেকে রংপুরের যেই মহাসড়কটি আছে 4 লেনের, সেটি টাঙ্গাইল পর্যন্ত মহাসড়কের কাজ সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যে বাকি অংশের কাজ আছে, সেই অংশের কাজ সম্পন্ন করার জন্য আরও প্রায় 370 কোটি টাকার উপরে 374 কোটি টাকার মতো ব্যয় বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আজকের একনেক সভায় 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, আর এই প্রকল্পগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে 24,412 কোটি টাকার মতো। আজকের একনেকের আলোচনার মধ্যে যেটি আমরা ধারণা করছি এবং যে প্রসঙ্গটি উঠে এসেছে যে জাপান বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে, জাপানই এখন এগিয়ে আসছে, বিভিন্ন প্রকল্পে তারা অর্থায়ন করতে চায়। সেক্ষেত্রে পরিকল্পনা উপদেষ্টা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে সহজ শর্তে বিদেশি ঋণ নিতে চান। একই সঙ্গে তিনি বলেছেন যে অপরাজনীতির ফলে যে সমস্ত অপচয় হয়েছে, সেই অপচয়গুলো তারা কমিয়ে আনতে চান। যেসব প্রকল্পে অপচয় খরচ হচ্ছে, সেই অপচয়গুলো কমিয়ে আনতে চান। আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন পরিকল্পনা উপদেষ্টা। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা তিনি বলেছেন যে বিভিন্ন প্রকল্পের যে গাড়িগুলো কেনা হয়,
সেই গাড়িগুলো তিনি প্রশ্ন রেখেছেন, সেই গাড়িগুলো আসলে কই যায়, কোথায় যায়। তিনি বলছেন যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অডিট করা হবে যে সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে মোট কতগুলো প্রকল্পের কতগুলো গাড়ি আছে এবং সেই গাড়িগুলো কোন অবস্থায় আছে, সেগুলো পরবর্তীতে কিভাবে ব্যবহার করা হবে। সার্বিকভাবে এই আলোচনাগুলো আজকের একনেক সভায় ছিল। তো এই ছিল আমার কাছে রাজধানীর শেরে বাংলা নগর এনএসি সভাকক্ষ থেকে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনের সবশেষ খবর। শাফিন। সহকর্মী বেলায়েত হোসাইন যুক্ত হয়ে জানাচ্ছিলেন অর্থবছরের তৃতীয় একনেক সভা সম্পর্কে বিস্তারিত। সরকারের বেঁধে দেয়া দরে মিলছে না ডিম। প্রতিদিনের এই পুষ্টি কিনতে হিমশিম অবস্থা ক্রেতাদের। ভারত থেকে আমদানি করেও ডজন কিনতে হচ্ছে 175 থেকে 180 টাকায়। বন্যার দোহাই দিচ্ছেন অনেক ব্যবসায়ী। এদিকে 4 বার হাত বদলে খুচরা বাজার থেকে ভোক্তা পর্যন্ত যেতে মুরগির কেজিতে দাম বাড়ছে কমপক্ষে 30 টাকা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর বাজারে নিম্ন ও মধ্যবিত্তের পুষ্টির যোগানের ভরসা ব্রয়লার মুরগি ও ডিমে। কিন্তু ক্ষণে ক্ষণে সেখানেও মুনাফালোভী ব্যবসায়ীদের কালো থাবায় ভাঁজ পড়ছে ভোক্তার কপালে। রাজধানী জুড়ে বিভিন্ন বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, কক 290 থেকে 310 টাকা, আর ডিম ডজন 180 টাকা। এর মধ্যে ব্রয়লারের দাম গেল এক মাসে ওঠানামা করছে 170 থেকে 220 টাকা পর্যন্ত, আর ডিম 2 সপ্তাহে ব্যবধানে ডজনে বেড়েছে 20 টাকা। মূল্যবৃদ্ধির গতি যেন বোঝে না ভোক্তার আক্ষেপ। এখন সরকার যে রেট দিচ্ছে, রেটে পাওয়া যায় না, দোকানদারে পায় না, দোকানদাররা আনে না, এই জন্য আমরা পাইনি। খরচ বাড়লে আমরা গরিব মানুষ সমস্যা তো হইবই, সমস্যাটা টানাটানি হয় না। সরকারকে এই বিষয়ে আরো কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মূলত তেজগাঁও, কারওয়ান বাজার, কাপ্তান বাজার সহ একাধিক পয়েন্ট দিয়ে রাজধানীতে প্রবেশ করে মুরগি। সারা দেশ থেকে আসা ব্যাপারীদের কাছ থেকে কমিশনে মুরগি নিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করেন আড়তদাররা। এসব বাজার থেকে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে মুরগি পৌঁছতে পৌঁছতে দাম বাড়ে কেজিতে 20 থেকে 30 টাকা। যদিও ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন বৃষ্টি কিংবা একজন অপরজনের ওপর। শেডে মাল নাই, খামারে মাল নাই, গাড়ি আরো বিভিন্ন কথা কয়। আমাকে কিনা যা বিক্রি তাই 10 টাকা 5 টাকা লাভই। দেখা গেছে আজকে 280 বেচতেছি, কালকে 290 বেচতে পারি বা 70 বেচতে পারি। 2 সপ্তাহ আগে বিক্রি করছি 220 টাকা 30 টাকা, এখন বর্তমান বাজারে 260 টাকা বিক্রি করতে হয়। কারণ বাড়তি বাজার, একটু বৃষ্টির কারণে কম মানুষ কেনাকাটা করে, তাই এখন বাড়তি একটু বাজার। এক সপ্তাহ ধরে ব্রয়লারের দামটা একটু বেশি। আগে 60 টাকা 65 70 বিক্রি করতাম, এখন 190 85। এদিকে সরকার নির্ধারিত মূল্যে ডিম পাচ্ছেন না দোহাই দিয়ে কেনাবেচা বন্ধ রেখেছেন কাপ্তান বাজারের ব্যবসায়ীরা। তবে অন্যান্য বাজারে ডিমের দাম 180 টাকার ঘরেই। ডিম কিনে তো জরিমানা দিতে পারবো না ভাই। ডিম কিনে আমরা সরকারি রেটে ডিম পাচ্ছি না। বাজারে সরকারে যে দাম দিচ্ছে, এই দামে আড়তদাররা দাম ডিম কিনতে পারছে না, যার ফলে ডিম কিনা বন্ধ। ডিম উৎপাদন কম হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে যে কর্পোরেটগুলি আছে এবং কি যে প্রান্তিক খামারিরা আছে, ওখানে ডিমের দাম 13 টাকার উপরে, 12 টাকা 90, 13 টাকা 10 পয়সা, এই পরিমাণে আমাদের ডিম খরিদ করতে হয়। দেশে দৈনিক ডিমের চাহিদা 4 কোটির মতো, সাধারণত উৎপাদন হয় 5 কোটি। এরপরও ডিমের বাজারে নাগাল টানা যাচ্ছে না। মাঝার মাহবুব, এখন ঢাকা। খামার পর্যায়ে ডিমের উৎপাদন খরচ ও দরদাম কেমন তা জানাতে গাজীপুর পুবাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডিমের যৌক্তিক দাম 12 টাকার নিচে বেঁধে দেওয়া হয়েছিল। ডিমের যে উৎপাদন খরচ সেটি কেমন? জি, আমরা আসলে গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে আসলে ডিমের বাজার কিন্তু বেশ লাগামহীন হয়ে রয়েছে, এবং এই লাগামটি কিন্তু কোনো কিছুতেই কিন্তু আসলে টেনে ধরা যাচ্ছে না, এবং যে কারণে কিন্তু আজকে আমরা গাজীপুরের খামারে এসেছি, এবং সেখানে এসে আসলে আমরা মূলত জানতে চেয়েছিলাম খামারিদের কাছে যে কেন আসলে ডিমের দাম বাড়ছে, এবং এর পেছনে কিন্তু আসলে খামারিরা কিন্তু বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছেন। আপনাকে একটি তথ্য আগে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে খামারে কিন্তু প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 12 টাকা 90 পয়সা, যেটি কিন্তু সরকার কিন্তু যে দর নির্ধারণ করে দিয়েছিল গত মাসের সেপ্টেম্বরের 15 তারিখ, সেটি ছিল খামারে প্রতি পিস ডিমের মূল্য ছিল নির্ধারণ করা ছিল যেটি হচ্ছে 11 টাকা, 11 টাকার কিছু বেশি। তো এই টাকাটিকে
দুঃখিত 10 টাকা 58 পয়সা কিন্তু উৎপাদক পর্যায়ে নির্ধারণ করা ছিল, যেটি কিন্তু খামারে আজকে বিক্রি হচ্ছে 12 টাকা 90 পয়সা, এবং অর্থাৎ প্রতি পিস ডিমই কিন্তু খামার থেকে 2 টাকার বেশি কিন্তু বিক্রি হচ্ছে। এবং এজন্য আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম, তারা মূলত বলছেন যে আসলে তাদেরকে যেই গাজীপুরের যেই খামারগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মূলত যে একটি সমিতি রয়েছে কারণ বাজার এবং যে মাওনা সমিতি, এই সমিতি থেকে তাদেরকে দর নির্ধারণ করে দেওয়া হয় এবং যেই দর অনুসরণ করেই কিন্তু তাদেরকে খামার থেকে বিক্রি করতে হচ্ছে। এবং খামারিরা এটিও বলছেন যে আসলে তারা ডিম উৎপাদন করেন, কিন্তু ডিমের তালিকা আসলে কত টাকা ডিমের প্রতি খরচ হয় সেটি কিন্তু হিসেবে তারা যৌক্তিক করে কিন্তু তারা দাম নির্ধারণ করতে দেওয়া হয় না। তো সবকিছু মিলে তারা বলছে যে কর্পোরেট ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কারণে কিন্তু ধাপে ধাপে ডিমের দাম বাড়ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে খামার থেকে ডিমের দরদামের সবশেষ তথ্য। দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান মোহাম্মদ মইনুল ইসলাম। বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। দুর্গাপূজা নির্বিঘ্নে করতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে সেনা, নৌ ও বিমান বাহিনীও প্রস্তুত থাকবে। বিস্তারিত জানাবেন জাবেদ আব্দুল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে উৎসব সবার। গত 2 অক্টোবর মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভক্তরা মনে করেন দেবী দুর্গা সকল দুঃখ আর অসুর বিনাশী, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে। মানুষ যখন বিপদগামী হয় তখন দেবী দুর্গা মায়ের আবির্ভাব হয় অশুভকে ধ্বংস করতে। যেহেতু মা আমাদের আসছে, সে দুষ্কৃতি দমন করবে এবং অবশ্যই সবার ভালো কামনার জন্য, শুভ কামনার জন্য এই মা আসতেছে আমাদের জন্য। মায়ের এই আগমনী বার্তা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। উনি অসুর বিনাশ করবেন, যে ট্র্যাডিশনটা আছে, যেটা হচ্ছে আমরা বাংলা সাহিত্যে পাই যে দেবী দুর্গা উনি অসুর বিনাশ করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশে এবার দুর্গাপূজা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশ জুড়ে নানা ঘটনা প্রবাহ চলছে। ধামরাই, রাজশাহীর বাঘা, নরসিংদী সহ বেশ কিছু জায়গায় মন্দিরে প্রতিমা ভাঙার ঘটনাও হয়েছে। এমন অবস্থায় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন আইজিপি ও টিএমপি কমিশনার। মন্দির পরিদর্শন করে দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি নাকচ করেন তিনি। এরপর কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতার কোনো সুযোগ নাই। এবার সারা দেশে 32,000 মণ্ডপে পূজা হবে। 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দায়িত্বে থাকবে আনসার ভিডিপির 2 লাখেরও বেশি সদস্য। পাশাপাশি এবারই মণ্ডপে মণ্ডপে প্রস্তুত থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে, যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকি তৈরি হতে পারে, সেই সব জায়গায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দর্শনার্থীদের ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে প্রবেশ না করতে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্গাপূজাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে 6টি পয়েন্টে তল্লাশি চৌকি থাকবে। 14 অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনে করেন, হিন্দুদের নিয়ে বছরের পর বছর যে নীল নকশা ও ষড়যন্ত্র হচ্ছে সেগুলো বন্ধ করা জরুরি। এ সময় তিনি আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিজিবি, আনসার সবাই তৎপর এবং আমাদেরকে বারংবার আমরা মিটিংয়ে বসেছি, আমাদেরকে না পরিপূর্ণভাবে আশ্বস্ত করা হয়েছে যে কোনো অঘটন ঘটতে দেওয়া যাবে না। অঘটন ঘটলে যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 9 অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে দুর্গাপূজার মূল আয়োজন শুরু হবে। 13 অক্টোবর দশমীতে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।
দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততায় কারিগররা, পাশাপাশি চলছে মণ্ডপ তৈরি ও সাজসজ্জার কাজ। এ বিষয়ে জানাতে ভোলার চকবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জেলায় এবার কতগুলো মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে, বিস্তারিত জানাবেন। শাফিন, আর মাত্র একদিন পরে ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আনুষ্ঠানিকতা শুরু হবে। এই আনুষ্ঠানিকতাকে ঘিরে কিন্তু ভোলার প্রায় 106টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছুদিন আগ থেকেই আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হলেও কিন্তু প্রতিমা তৈরি, প্রতিমাতে আলোকসজ্জা তৈরি সহ রং তুলির কাজ দিয়ে সকল কিছু সম্পন্ন করেছে পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কর্তৃপক্ষ। আমি জেলা পূজা উদযাপন পরিষদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে ভোলা জেলায় 106টি পূজা মণ্ডপে কিন্তু এবছর ধর্মীয় উৎসব, যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভোলা সদরে কিন্তু রয়েছে 26টি। এছাড়াও বাকি 7 উপজেলার বাকি পূজা মন্দিরগুলোতে পূজা উদযাপন হবে বলে কিন্তু তারা জানিয়েছিলেন। আপনি পিছনেই দেখতে পাচ্ছেন যে মন্দিরগুলোতে এখন একরকম আলোকসজ্জা প্রস্তুতির কিন্তু এখন কার্যক্রম চলছে। কিছুদিন আগে কিন্তু এই প্রতিমা তৈরি করা হয়েছিল, এরপরে রং তুলির নিপুণ আচরের মাধ্যমে তা কিন্তু শেষ করে তৈরি করা হয়েছিল। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এবছর কিন্তু ভোলা জেলায় কিন্তু 10টি পূজা মণ্ডপ কিন্তু একরকম আনুষ্ঠানিকতা শেষ করতে পারেনি কিন্তু পূজা উদযাপন পরিষদ জানিয়েছে। আপনাকে জানিয়েছে প্রায় 6 স্তরের নিরাপত্তা কিন্তু রয়েছে ভোলার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আনসার, র্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড সহ রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার পূজা মণ্ডপ থেকে সর্বোচ্চ তথ্য। সহকর্মী ইমতিয়াজুর রহমান যুক্ত হয়েছিলেন ভোলা থেকে, জানাচ্ছিলেন পূজার প্রস্তুতি নিয়ে। ময়মনসিংহ ও শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে নেত্রকোনায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উজানের পানি কমতে শুরু করলেও এখনও ডুবে আছে নিম্নাঞ্চল। দুর্ভোগ দুর্দশায় নাকাল দুর্গত এলাকার মানুষের জীবন। উজান থেকে নেমে আসা ঢল রূপ পাল্টে হয়েছে বন্যা। এতে নেত্রকোনার প্রায় 4টি উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এর মধ্যে সদর, দুর্গাপুর, পূর্বধলা ও কলমাকান্দা উপজেলার বানের পানিতে ডুবছে হাজারো বাড়িঘর। পূর্বধলার কংস নদীর তীরবর্তী নাটেরকোনা বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ও মাটি ফেলে চেষ্টা করলেও রোববার সন্ধ্যায় তা ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কৃষি জমি, মাছের খামার সহ নতুন নতুন এলাকা। বস্তা দেওয়ার পরেও নিচে গর্ত হয়ে গেছে, তারপরে এই বানটা ভাগছে। এখন বর্তমানে আমরা যারা এখানে আছি ঘর বাড়ি নিয়ে, তারা খুব কষ্টের মধ্যে আছি। অবদা ভাঙার কারণে এখন কিন্তু হাজার হাজার ফ্যামিলির বাড়ি ঘরে পানি উঠে যাইতেছে। রাস্তা আছে সেটা ভাঙছে, মানে বাড়ি ঘরে পানি। কিন্তু গত 10 বছর আগে ভাঙছিল 2014 সালে, এখন আবার ভাঙছে। আগের চাইতে এখন আরো ভয়াবহ অবস্থা হয়েছে। তবে নেত্রকোনার বেশিরভাগ স্থানে নদ নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার সকাল পর্যন্ত কংস নদীর পানি প্রায় 43 সেন্টিমিটার কমে বিপদসীমার নিচে বইছে। পানি কমেছে সোমেশ্বরী নদীর, তবে এখনও দুর্ভোগে পানিবন্দী বাসিন্দারা। রাস্তাঘাট সব কিছু ভাঙে গেছে, মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, আমাদের ফসল টসল সব ক্ষতি হয়ে গেছে। না হওয়া কারণ না বা কিনু খাইতে পারে না, কেউ কিছু লই আমরা আসেও না। উজানে পানি আমাদের অনেক ধ্বংস হয়ে গেছে ভাই। এদিকে আমরা আরো এদিকে গেছে, আমার পুষ্কুনি মাছ গেছে 2-3 লাখ টাকা ভাই। এদিকে বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে হালুয়াঘাট উপজেলার 5টি এবং ধোবাউড়া উপজেলায় 3টি ইউনিয়ন থেকে পানি নেমে গেছে। তবে এখনও 2 উপজেলার 11 ইউনিয়নের নিম্নাঞ্চল পানির নিচে। পানিবন্দী প্রায় 30,000 পরিবারের 1.5 লাখেরও বেশি মানুষ। প্রত্যেকটা বাড়িতে পানি এবং রুমের ভিতরে কোমর পানি। কালকা থেকে খাওয়া দাওয়া নাই, সকালে কিছু শুকনো খাবার খাইছিলাম, এই খাওয়াতে আছে আর কি। ময়মনসিংহের বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের তীব্র সংকট। বাচ্চা কাচ্চা এই অবস্থায় আছি যে বাইরে কোনো দিকে যায় এরকম কোনো পরিস্থিতি নাই। 3-4 দিন ধরে কেউ তো খোঁজ খবর লইছে না। আমাদের ঘরে পানি, পাক ঘরে পানি, আমরা রান্না করে খাইতে পারতেছি না।
বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরেও। ঝিনাইগাতি ও নালিতাবাড়ির পানি কমলেও বেড়েছে নকলায়। পানিতে তলিয়ে আছে 1200 হেক্টর আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেত। ফেসে গেছে হাজারেরও বেশি মাছের ঘের। প্রশাসন ও বিভিন্ন সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়ালেও নৌকার অভাবে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। লাখ লাখ টাকা ক্ষতি করে আবাদ টাবাদ গুলো প্রজেক্ট মজেট সব তলে গরু বাছুরও পানির মাঝে আঙ্গেরে আঙ্গের এই এলাকাটা পানি চুরমার করে আসছে, ঘর বাড়ি সব চুরমার করে আসছে। এখন ভাই আমরা পানির মধ্যে ডুববে রয়েছি, এখন আঙ্গের ঘরে পানি, থাউনের ঘরে পানি, আন্নার ঘরে তো কোনো গপ্পই নেই। এদিকে বন্যার্তদের সব রকম সহায়তার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এখানে আসার কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় ত্রাণ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে আমি সবসময় মনিটরিং করছি এবং ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ঘাটতি নেই এবং ওনারা যখনই যা চাবেন আমরা দিতে প্রস্তুত রয়েছি। এদিকে ময়মনসিংহের ফুলপুরের হাটপাগলা এলাকায় বন্যার পানিতে ডুবে উজ্জ্বল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। 1 বছরে মাটির সাথে মিশে গেছে গাজা উপত্যকা। ধ্বংসস্তূপে বহু বোমা, মরদেহ। দেশে দেশে ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভ। এ নিয়ে বিস্তারিত রয়েছে এখন বিকেলের পরের অংশে। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন গবেষণায় চলতি বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। এই আবিষ্কার কোনো প্রাণী দেহ গঠন ও কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ভূমিকা রাখবে। মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য মার্কিন 2 জীববিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হয়। কোনো প্রাণীর দেহ গঠন ও কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ভূমিকা রেখেছে এই আবিষ্কার। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় সুইডেনের স্টকহোম থেকে চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র ও $11 মিলিয়ন। মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীর নাম। সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ চেয়েছেন বেসরকারি উন্নয়ন সহযোগীরা। তারা বলছেন, কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তা, সংস্থা এবং কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হতে হয় তাদের। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে এই বৈঠক হয়। কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে 78 প্রতিনিধি অংশ নেন। ডক্টর দেবপ্রিয় বলেন, যে কোনো কাজের উৎসাহ না দিলে সেই কাজ ভালো হয় না। এনজিওগুলো উন্নয়নকে অনেক অবদান রাখলেও তাদের কোনো স্বীকৃতি ছিল না। এ সময় প্রতিনিধিরা বলেন, উন্নয়নে বড় অংশীদার হয়েও তাদেরও প্রতিনিধিত্ব থাকে না। এতে বৈষম্যের শিকার হন বলে তারা মনে করেন। বর্তমান অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে হলে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা জোরদার করতে হবে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি একটা বড় বিষয় হিসেবে প্রতিভাত হয়েছে। কারণ এইটার ফলে না হলে পরে একদিকে যেমন জনমানুষের কাছে এটার প্রকাশ পায় না এবং অপরদিকে তাদের কাজের ক্ষেত্রে যে সাহায্য সমর্থন দেওয়া দরকার সেটাও সেরকমভাবে আসে না। সেহেতু এই স্বীকৃতিটা উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হওয়া দরকার। চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় আরও 2 জন আসামি ঢাকা উত্তরের 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এই 3 জন হাজি সেলিম সহ বাকি 2 জনকে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আজকে আদালতে উপস্থিত করে তাদেরকে একটা দরখাস্ত দিয়ে
বিজ্ঞ আদালতে এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করেন। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে তিনি কথা বলেন। জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি হিসেবেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। সকালে গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনা হয়। সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করে উল্লেখ করে ওয়েজ বোর্ড সহকর্মীদের বেতনের বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করার আগে শুধু মালিক ও সম্পাদকদের সঙ্গে নয়, মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে বলেও জানান তিনি। যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েজ বোর্ডের কথাগুলো আসতেছে, দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার, সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি। রাজনৈতিক বিবেচনায় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান, আর তার অর্থায়ন করেছে সরকার নিজেই। তবে মালিকানা থেকে গেছে কতিপয় ব্যক্তির হাতে। এভাবেই ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে শেখ হাসিনা সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক সিন্ডিকেট, যার বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতি পোষাতে সংস্কারের পাশাপাশি সক্ষমতা বাড়াতে হবে এনার্জি রেগুলেটরি কমিশনের। বিস্তারিত মাঝহার মাহবুবের প্রতিবেদনে। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসার পর 2009 থেকে 24 সাল পর্যন্ত 125টিরও বেশি সরকারি বেসরকারি রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। মূলত বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে অনুমোদন আর নবায়ন করা এসব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কিছু আওয়ামী লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা। অপরিকল্পিত পাওয়ার প্ল্যান্ট বসালেও লুটপাটের পদ্ধতি ছিল আইনসিদ্ধ ও ছকে সাজানো। 2022 পর্যন্ত আজিজ খানের মালিকানাধীন সামিট গ্রুপই ক্যাপাসিটি চার্জ নিয়েছে 10,000 কোটি টাকার বেশি। যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এগ্রিকো ইন্টারন্যাশনালকে দেওয়া হয়েছে 7,932 কোটি টাকা। চীনা কোম্পানি এরদা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা। দেশীয় কোম্পানি ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয়েছে 6,575 কোটি টাকা। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে 5,117 কোটি টাকা। বাংলা ক্যাট গ্রুপ নিয়েছে 5,067 কোটি টাকা। পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে 4,550 কোটি টাকা। ওরিয়ন গ্রুপ 4,862 কোটি এবং খুলনা পাওয়ার কোম্পানি 4,054 কোটি টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কেপিসিএল এর 35% শেয়ার রয়েছে সামিট গ্রুপের কাছে ও 35% ইউনাইটেড গ্রুপের কাছে। খুলনা পাওয়ারের ক্যাপাসিটি চার্জের বড় অংশই গেছে সামিট ও ইউনাইটেডের কাছে। এখনও বাকি আছে 2023-24 সালের হিসাব। এছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে গিয়ে গত 9 বছরে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে প্রায় 11,015 কোটি টাকা। এসব কেন্দ্রের বেশিরভাগেরই মোট বিনিয়োগের মাত্র 25 থেকে 30% বিনিয়োগকারীর, বাকি পুরোটাই ঋণ। পিডিবির মাধ্যমে সরকার সুদসহ সেই ঋণ চুক্তি অনুযায়ী শোধ করেছে 3 বছরে। পাশাপাশি ইকুইটি বিনিয়োগের ওপর দেওয়া হয়েছে মুনাফা বা রিটার্ন অন ইকুইটি। এভাবে প্রতি বছর সরকার যে অর্থ পরিশোধ করেছে সেটাই ছিল ক্যাপাসিটি চার্জ। তবে সরকার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় পরিশোধ করলেও এর মালিকানা ওই কোম্পানির কাছেই থেকে গেছে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ঋণের টাকাও পরিশোধ করা হতো সরকারকে দিয়ে, আর একাধিকবার নবায়ন করা সেই কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ সহ বিদ্যুৎ বিক্রির টাকা গেছে কোম্পানির মালিকের পকেটে। এর মধ্যে অবকাঠামোগত নির্মাণ সামগ্রী আমদানিতে পরিশোধিত অর্থ এবং ব্যাংক দেউলিয়া করে নেওয়া ঋণ ডলার হয়ে পাচার হয়েছে বিদেশেও। 2009 যে শুরু করছিলাম 2,500-3,000 মেগাওয়াট ডেফিসিট, এত বছরের এত উন্নয়নের পরেও কিন্তু 2,500-3,000 মেগাওয়াট ডেফিসিট রয়ে গেছে। পরিকল্পনার ভুল, বাস্তবায়নে ব্যর্থতা এবং দুর্নীতি, অবাধ দুর্নীতির কারণে এটা সৃষ্টি হয়েছে। সরকার যদি সদিচ্ছা থাকে সর্বক্ষেত্রে যে আমাদের জনগণের সমস্যার সৃষ্টি হবে না, আমাদের ভুল
ভুল নীতির কারণে আমাদের সাধারণ জনগণের উপরে, ভোক্তাদের উপরে চাপ সৃষ্টি হবে না। সেটা যদি করতে পারি, আমি মনে করি 2 থেকে 5 বছরের মধ্যে আমরা অনেক সহনশীল হতে পারবো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাতিল করেছে 2010-এর আইন, গঠন করেছে জাতীয় কমিটিও। ইতিমধ্যে সামিট গ্রুপেরই 3টি, বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের 1টি করে এবং ভারতের আদানির 1টি সহ দেশি বিদেশি অংশীদারিত্বের মালিকানায় মোট 11টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য নিয়ে কাজ করছে জাতীয় কমিটি, যার মধ্যে আছে তেলভিত্তিক ও সোলার প্রকল্প। এক এক করে এসব প্রকল্পের যথাযথ তদন্ত করে পাচার হওয়া অর্থ ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ ও সংস্কারের পাশাপাশি এনার্জি রেগুলেটরি কমিশনের সক্ষমতা বাড়ালেই বিদ্যুৎ খাতের ক্ষতি পুষিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আওতায় যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সব বাতিল করে তাদের সঙ্গে কোনোটা বাজেয়াপ্ত করবে সরকার, তাদের মালিকানা বাজেয়াপ্ত হয়ে গেলে তো তাদের মালিকানা নেই, বাজেয়াপ্ত করবে, আর কোনোটা তাদের সঙ্গে রিনেগোসিয়েশনে যাবে। রিনেগোসিয়েশনে যেতে হলে যেসব ব্যাপারগুলো কাজ করবে, যেখানে যতটুকু প্রতিযোগিতামূলকভাবে বিনিয়োগ হলে যেখানে যতটুকু তাদের কস্ট বা ব্যয় হওয়ার কথা ততটুকু ব্যয় ধরে যত টাকা তারা বেশি নিয়ে গেছে তত টাকা তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার মাধ্যমে সমন্বয় হতে থাকবে আর বিদ্যুতের দাম কমে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল 2008 এটির আলোকে সমস্ত ধরনের আগামী দিনের যত বিদ্যুৎ খাতে চুক্তি হবে সেগুলো করা দরকার, যেটা বলা হয়ে থাকে প্রতিযোগিতামূলক মূল্যে রিভিউ কমিটির মাধ্যমে ওপেন বিডিংয়ে এই ধরনের বিডিংগুলো হলে আপনি অনেক কম মূল্যে বেটার কন্ট্রাক্ট আপনি তখন করতে পারবেন। বিদ্যুৎ জ্বালানি খাতের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের কার্যক্রম পুনর্মূল্যায়নের পাশাপাশি এ খাতকে প্রতিযোগিতামূলক করতে শক্ত নীতি প্রণয়নের বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন ঢাকা। ইসরায়েলি আগ্রাসনে 1 বছরে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। মাটির অভাবে 4 কোটি টন অবকাঠামো বর্জ্য থেকে ইট পাথর তুলে নিহতদের জন্য কবর তৈরি করছেন গাজাবাসী। জাতিসংঘ বলছে এই বর্জ্য পরিষ্কার করতে প্রয়োজন পড়বে $120 কোটি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমার পাশাপাশি রয়েছে 10,000 মানুষের লাশ। বিস্তারিত জানাবেন নিশিতা ব্রহ্ম। 2 তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে পাথর সংগ্রহ করে বালতিতে রাখছে 11 বছর বয়সী মোহাম্মদ। এই ইট পাথর দিয়ে ভবন তৈরি নয়, গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নিহত শত শত লাশ সমাহিত করতে এই পাথর ব্যবহার করছেন মোহাম্মদের বাবা, নির্মাণ শ্রমিক জিহাদ শামালি। عشان انا نرجع حياتنا الطبيعيه زي ما كانت قبل، بس صعب نرجعها لانه اليوم ما فيش خمر ولا في مواد। এপ্রিলে খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধ্বংসস্তূপ সংগ্রহ করছেন তিনিও। এই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে শামালির আরেক সন্তানের। ইসরায়েলি আগ্রাসনে নিহতদের সমাধি তৈরির কাজটি বেশ কঠিন হলেও বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপ এভাবেই কাজে লাগাচ্ছেন গাজাবাসী। কেউ কেউ এই ধ্বংসস্তূপ তুলে নিয়ে বানাচ্ছেন মাথা গোজার ঠাই। لازم نلاقي فيه دبش. غزة مش حرب، غزة صارت فيها زلزال، أمر من الحرب، يعني مطحنة، غزة صارت مطحنة جدا السنة। জাতিসংঘ বলছে গেল 1 বছরে গাজায় ইসরায়েলের বেপরোয়া হামলায় বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে তৈরি হয়েছে 4 কোটি 20 লাখ টন বর্জ্য। এর মধ্যে রয়েছে ভেঙে গিয়েও দাঁড়িয়ে থাকা অনেক ভবন। এই বর্জ্য 2008 সালে ইসরায়েলের সেনা অভিযানের বর্জ্যের তুলনায় 14 গুণ বেশি। জাতিসংঘ বলছে ইরাকের মসুলে 2016-17 সালের যুদ্ধে যে বর্জ্য তৈরি হয়েছিল, এই বর্জ্য তার থেকেও 5 গুণ বেশি। 2014 we have managed to clear 3 million tons. একসময়ের ব্যস্ত রাস্তাগুলো এখন ভবনের ধ্বংসাবশেষ দিয়ে পরিপূর্ণ। এগুলো এত উঁচু আর এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে পথচারী আর গাধার গাড়ি চলাচলের রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ। জাতিসংঘের স্যাটেলাইটের পাওয়া তথ্য বলছে যুদ্ধ পরবর্তী গাজার 2/3 বা 1,63,000 ভবনই ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসাবশেষ থেকে কিছু অংশ তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। بعد سنة من الدمار اجينا هذا هو غزة كتلة رماد كلها مش قادر تستصلح منها ولا حاجة. এর আগে 2014 সালে 30 লাখ টন বর্জ্য পরিষ্কার করেছিল জাতিসংঘ, যা এখনকার সময়ের তুলনায় মাত্র 7%। ইউএনডিপি বলছে যুদ্ধ এখন থেমে গেলেও এই বর্জ্য পরিষ্কার করতে প্রয়োজন $120 কোটি, যেখানে মাত্র 1 কোটি টন বর্জ্য পরিষ্কার করতে লাগবে $28 কোটি। পাশাপাশি এই বর্জ্য পরিষ্কার করতে প্রয়োজন পড়বে 14 বছর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই ধ্বংসস্তূপে রয়েছে 10,000 মানুষের লাশ, পাশাপাশি বিস্ফোরিত হয়নি এমন অনেক বোমা। রেড ক্রস বলছে এই বর্জ্য পরিষ্কারও বেশ ঝুঁকিপূর্ণ।
এর আগে গাজায় যুদ্ধের বর্জ্য ব্যবহার করা হতো সমুদ্র বন্দর তৈরিতে। এবার বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হতে পারে রাস্তাঘাট। গাজার 20 লাখেরও বেশি মানুষ ইসরায়েলি সেনা অভিযানের কারণে আশ্রয় নিয়েছেন 45 কিলোমিটার লম্বা ও 10 কিলোমিটার প্রশস্ত একটি এলাকায়। ফিলিস্তিন সরকার বরাবরই সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু জাতিসংঘ বলছে এই অঞ্চলে রাজনৈতিক সমাধান না আসা পর্যন্ত গাজা পুনর্গঠনে বিনিয়োগে কোনো সমাধান আসবে না। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ইসরায়েল হামাস যুদ্ধে 1 বছর পূর্তিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও বন্দীদের মুক্তির দাবি জানান তারা। যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নামে হাজারো বাসিন্দা। ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়ায় বন্ধের দাবি করছেন তারা। এছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশ এবং কানাডায়ও ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তুরস্ক ও পাকিস্তানে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামাসে হামলায় হতাহত ও জিম্মিদের স্মরণ করে নানা আয়োজন করে ইসরায়েলের বাসিন্দারা। 26 অক্টোবর হতে যাচ্ছে সালাউদ্দিনবিহীন বাফুফে নির্বাচন। 16 বছর পর নতুন অভিভাবক পাবে বাংলাদেশ ফুটবল। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব, ব্যালট নাম্বারটা ঘোষণা করব। 26 অক্টোবর হতে যাচ্ছে বাফুফে নির্বাচন। 16 বছর পর সালাউদ্দিনের বাইরে নতুন অভিভাবক পেতে যাচ্ছে দেশের ফুটবল। বরাবর মতো এবারও 21 পদের জন্য লড়াই করবেন প্রার্থীরা। বুধবার ফেডারেশন ভবনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। এসকে শাওনের প্রতিবেদনে থাকছে বাকিটা। বাফুফেতে বাজছে নির্বাচনী ডামাডোল, চলছে ক্ষণগণনা। কারা হতে যাচ্ছেন দেশের ফুটবলের শীর্ষকর্তা? 16 বছর পদ আঁকড়ে রাখা কাজী সালাউদ্দিনের চেয়ারে বসতে যাচ্ছেন কে? এসব নিয়ে আগ্রহের শেষ নেই। বসে নেই নির্বাচন কমিশনও। গেল সপ্তাহে বাফুফের নির্বাহী কমিটির সবাই কমিশন গঠনের পর থেকেই তৎপরতা শুরু করে তারা। সোমবার প্রকাশ করা হয় নির্বাচনী তফসিল। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব, ব্যালট নাম্বারটা ঘোষণা করব। বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিভিন্ন পদের মনোনয়ন ফরমের মূল্য গেল 2 নির্বাচনের মতোই রেখেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে ফরমের মূল্য 1 লাখ টাকা। এর চেয়ে 25,000 কম সিনিয়র সহসভাপতি পদের। সহসভাপতি পদে ফরমের মূল্য 1.5 লাখ টাকা। আর 25,000 টাকায় কেনা যাবে নির্বাহী সদস্য প্রার্থী হওয়ার মনোনয়নপত্র। জাতীয় নির্বাচনের সাথে বাফুফে নির্বাচনে রয়েছে আকাশ পাতাল ফারাক। তফসিল ঘোষণার পাশাপাশি প্রার্থীদেরকে নির্বাচনী বিধিমালা স্মরণ করিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বাফুফে নির্বাচন উপলক্ষে কোনো শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী কোনো পোস্টার, ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। পোস্টার, ব্যানার নিষিদ্ধ। তবে 1 পৃষ্ঠার মুদ্রিত লিফলেট সর্বোচ্চ A4 সাইজ ব্যবহার করা যাবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুটবল সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন আত্মগোপনে কিংবা দেশের বাইরে। সশরীরে উপস্থিত না হয়ে কেউ নির্বাচন করতে পারবেন কিনা জানতে চাওয়া হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে। থাকার আমি কারণ দেখি না, যদি বৈধ পথে আসে। উনি যদি এটা আমাদের হাই কমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে বলবো করবো যে অথেন্টিক। আর নাহলে কে পাঠাইলে কাস্টিং নিচে দিলে কেমন করে বুঝবো? 26 অক্টোবর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি 5 তারকা হোটেলে চলবে বাফুফে নির্বাচন। সালাউদ্দিনের আমলে সহসভাপতির দায়িত্ব পালন করা তাবিতাওয়াল ও তরফদার রুহুল আমিন এবার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করবো এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। মাতারবাড়ি বন্দরে ব্যয় বাড়ল 6,500 কোটি টাকা। একনেকে 24,500 কোটি টাকায় 4 প্রকল্প অনুমোদন। অপচয় কমাতে জোর। মেয়াদ বৃদ্ধির প্রকল্প, যে বরাদ্দ না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধি করা হবে। এগুলোর মধ্যে রাস্তাঘাট, অনেক ধরনের ইলেকট্রিক মিটার বসানোর কাজ। 4 হাত বদলে মুরগির কেজিতে বাড়ে কমপক্ষে 30 টাকা। বেঁধে দেয়া দামে না মেলায় অজুহাতে বন্ধ কাপ্তান বাজারের ডিমপট্টি।
দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চৌকি। এবং চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন মার্কিন 2 বিজ্ঞানী। আবিষ্কৃত মাইক্রো আরএনএতে মিলবে প্রাণীর দেহ গঠন ও কাজের তথ্য। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।